নির্বাচন কমিশনের শপথ আজ। যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত মানুষ। সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো না গেলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন কৃষিবিদরা। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। প্রাণ গেল আরও 10 জনের। হাসপাতালে ভর্তি 886। সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং ভাঙছে ঝালকাঠির বিষখালী নদীর তীর। বিলীন স্কুল, দোকানপাট, বসতঘর। ঝুঁকিতে মসজিদ, মাদ্রাসা। নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। আজ শপথ নেবে 5 সদস্যের নবগঠিত নির্বাচন কমিশন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে নির্বাচনী ট্রেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে ভুল লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে নতুন ইসির বড় চ্যালেঞ্জ। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। নতুন বাংলাদেশের নির্বাচন কমিশন কেমন হবে, প্রধানী বা হবেন কে, এসব নিয়ে হাজারো প্রশ্নের উত্তর মিলল অবশেষে। এরই মাঝে সাবেক সচিব AMM নাসিরউদ্দিনকে প্রধান করে 5 সদস্যের ইসি গঠন করা হয়। কিন্তু জনগণের ভোটাধিকার কতটা সুরক্ষিত থাকবে সেটিই বড় চ্যালেঞ্জ। শুরুটা রকিবউদ্দিনের হাত ধরে। এরপর নুরুল হুদা হয়ে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের শেষ পেরেকটা ঠুকে দেয় আওয়াল কমিশন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ওলটপালট হয়ে যায় আগের সব হিসেব নিকেশ। 1 মাসের মাথায় পদত্যাগ করে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন ইসি। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। এরপর থেকেই নতুন নির্বাচন কমিশনের খোঁজে বাংলাদেশ। সেই অপেক্ষার পালা শেষ হয় বৃহস্পতিবার। সাবেক সচিব AMM নাসিরউদ্দিন নেতৃত্বাধীন 5 সদস্যের ইসিতেও যথারীতি আমলাদের জয় জয়কার অবস্থা। যেখানে রয়েছেন 3 জন সচিব, 1 জন বিচারক, আরেকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এই যে একটা ফরম্যাট, একজন সচিব, একজন জেলা জজ, একজন অবসরপ্রাপ্ত আর্মি, তো এটা কেন? এর বাইরে কি আর কেউ নাই? আর অবসরপ্রাপ্ত লোককে নিতে হবে কেন? সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার বটে। যখন মানুষজন অবসরপ্রাপ্ত হয়ে যায় না, তখন তাদের মধ্যে এক ধরনের ওই মেরুদণ্ড সোজা করে থাকাটা একটু কঠিন হয়ে যায়। ভোটারদের প্রশ্ন অতীতের মতোই। প্রধান নির্বাচন কমিশনারের প্রাথমিক প্রতিক্রিয়ায় নির্বাচনের অঙ্গীকারের শেষটাও কি অবাধ থাকবে, এমন প্রশ্ন ভোটারদের। নির্বাচন বিশ্লেষক কলিমুল্লাহর মতে ভোটারদের নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার ব্যবস্থা করাটাই হবে প্রধান চ্যালেঞ্জ। আমাদের যে প্রত্যাশা ছিল যে শক্তিশালী একটা নির্বাচন কমিশন, হাই স্ট্যাটাস একটা নির্বাচন কমিশন, সেইটি হলে আমরা আরও আশান্বিত হতাম। এখন যারা এসছেন তারা সবাই ভালো মানুষ। তবে আমলা নির্ভর নতুন কমিশন কতটুকু স্বচ্ছতা রাখতে পারবে, এমন প্রশ্নে এই রাজনৈতিক বিশ্লেষকের সাবধানী মন্তব্য। কেন বারংবার এই কথাটি আমাদের শুনতে হচ্ছে যে চট্টগ্রাম অঞ্চলের মানুষকেই প্রাধান্য দেওয়া হচ্ছে? এবারও যিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নাম যার ঘোষিত হয়েছে তার বাড়ি কুতুবদিয়া। আর ইসি গঠনে সার্চ কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, যাই হোক না কেন এই কমিশন যেন ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করে। গঠন নিয়েই আমার একটু প্রশ্ন আছে, কারণ কোন রাজনৈতিক দলগুলো কাদের নাম দিল, কোন কোন নাম গেছে ইলেকশন কমিশনার হবার তালিকায়, সেই কথাগুলো কিন্তু স্পষ্ট হয়নি। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নিরপেক্ষতা বজায় রাখার বিকল্প নাই বলেও মনে করেন তিনি। আমরা সিস্টেম ভাঙার কথা বলি, আমরা নতুন সিস্টেম বন্দোবস্ত গড়ার কথা বলি, কিন্তু আমরা নিজেরা সেটা ফলো করতে ভুলে যাই। আমরা যেখানে কাজ করতে যাই তখন দেখা যায় পুরাতন যা ছিল, পুরাতন যে বন্দোবস্ত নিয়ম ছিল সেটাকেই ফলো করতে আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত মানুষ। ভোক্তার ব্যয় বেড়ে গেছে 10%, বিপরীতে আয় বেড়েছে 8%। কারো উপরে ঋণের বোঝা, আবার কেউ ধার দেনা করে টিকে থাকার চেষ্টা করছেন। এতেই বোঝা যায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কতখানি। কৃষিবিদরা বলছেন মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য থামানো না গেলে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। উষা ফেরদৌসের বিশেষ প্রতিবেদন। 2022 সাল থেকেই দেশে মূল্যস্ফীতির থাবা। এতে কেবল নিম্ন আয়ের মানুষই না, কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় মধ্যবিত্তরাও। তার উপর বর্তমানে কয়েক দফা মূল্য বৃদ্ধিতে দিশেহারা তারা। মাছ, মাংস, তরি তরকারি আমাদের না বিশ্বাস,
আমাদের দেখা যাচ্ছে বেতন 1 মাসের জন্য দিচ্ছে, আগে হয়তো 1 মাস পরে শেষ, এখন 7 তারিখে বেতন শেষ। 80 টাকা আলু কিনে তো মানুষ বাঁচবে না, সাধারণ মানুষ তো একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকবে, এটাই তো নিয়ম, কিন্তু সেটা তো হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। 7টি নিত্য পণ্যের ওপর শুল্ক হ্রাস করায় 2000 কোটি টাকা সরকারকে ছাড় দিতে হচ্ছে, যদিও শুল্ক হ্রাসের কোনো সুবিধাই পাচ্ছে না জনগণ, কারণ বাজার এর কোনো প্রভাব নেই। 1000 টাকা নিয়ে বাজার আসলে ঠিকমতো সবজি কিনে আপনি অন্য কোনো বাজার করতেই পারবেন না। আপনি ইলিশ হয়েছে 2200 টাকা কেজি, সিমড়ি হয়েছে 1600 টাকা কেজি, মুরগি হয়েছে মনে করেন 500, 550, 600 টাকা কেজি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন মতে মানুষের আয়ের চেয়ে ব্যয় 2% বেড়েছে, ফলে ভোক্তার ক্রয় ক্ষমতা কমেছে। কৃষকের যেমন ইনপুট কস্টটাকে আমাদের কমাতে হবে ভর্তুকি দিয়ে, ঠিক তেমনইভাবে আমাদের মার্কেটিং সিস্টেমটা খুব ডেভেলপ করতে হবে। মার্কেটিং সিস্টেম, কৃষক প্রোডাকশন করলো, সেটা মার্কেটে বেশ কয়েকটা হাত বদলের মাধ্যমে কিন্তু মার্কেটে যায়। এই হাত বদলের কারণে কিন্তু কৃষক সস্তায় বিক্রি করে দিচ্ছে এবং আমরা যারা ক্রেতা আছি তারা কিন্তু বেশি দামে কিনছি। আমার কাছে মনে হয় যে আমরা যদি এই হাত বদলের সংখ্যাটা, মানে মিডলম্যানের সংখ্যাটা যদি আমরা কমিয়ে দিতে পারি কোনোভাবে, এটা টেকনোলজি, এখন অনেক কিছু টেকনোলজি বের হয়েছে, টেকনোলজি বেসড হতে পারে, অথবা আমরা সেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি যে এই প্রোডাক্টগুলো কৃষকের মাঠ থেকে সরাসরি বিভিন্ন শপে চলে যাবে, সেখান থেকে কাস্টমারের কাছে যাবে। আর বিবিসির তথ্য মতে দেশে 4,10,00,000 পরিবারের মধ্যে 26% পরিবার তাদের মৌলিক চাহিদা মেটাতে ঋণ করে চলেছে। গরিব ক্রেতা, যারা ক্রেতা অথবা উৎপাদনশীল যারা আছে, তারা কিন্তু কখনোই লাভবান হচ্ছে না। লাভবান হচ্ছে যারা বিজনেস করছে, বড় বড় বিজনেস যারা করছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। একটা প্ল্যান দাও। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 886 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 373 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 938 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 85,712 জন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে ময়মনসিংহ থেকে যোগ দেবেন সহকর্মী মফিজ উদ্দিন। ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন চিকিৎসকরা? ময়মনসিংহের যে মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী আগের থেকে কিছুটা একটু কম বলে আমাদেরকে জানিয়েছেন। যে আসলে ময়মনসিংহের কিন্তু পার্শ্ববর্তী জেলাগুলো আছে, সেই জেলাগুলো থেকে কিন্তু ডেঙ্গু রোগী ঢাকা থেকে তারা আক্রান্ত হয়ে কিন্তু তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং আজকে যিনি দায়িত্বে আছেন আমি তার সাথে কথা বলবো। আসলে যে ময়মনসিংহের যে ডেঙ্গু পরিস্থিতি আসলে এটা কেমন আপনারা মনে করতেছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ডেঙ্গুর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং আমরা ধারণা করছি পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে এবং আশাবাদী যে এটা ডিসেম্বরের শুরুতে এই পরিস্থিতি হয়তো আরো একটু উন্নতির দিকে যাবে। তবে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে গত 1 সপ্তাহে আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কোনো পেশেন্ট 1 সপ্তাহে মারা যায়। তাহলে যে ডাক্তাররা যারা আপনারা আছেন তাদের ডেঙ্গু যে পরিস্থিতিটা আসলে কি আপনার মেসেজটা দিচ্ছেন রোগীদেরকে? আমরা আসলে যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে আসলে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, তো যেহেতু এডিস মশার কামড়েই আক্রান্ত হচ্ছে, তো জনসাধারণের জন্য আমাদের যে মেসেজ মশার কামড়টা প্রিভেন্ট করা, সেটা আমরা 2 ভাবে করতে পারি। এক, মশা যেন আমরা জন্মাতে না দিই, আর দ্বিতীয়ত হচ্ছে মশাটা যেন বা স্প্রে এগুলো আসলে ব্যবহার করা। জি, আপনারা শুনছিলেন আসলে যে এই যে ডেঙ্গু রোগী যে আক্রান্ত যে রোগীগুলা আছে সেগুলা কিন্তু তারা বারবার বলছেন যে আসলে দিনেও যেন মশারি টানে, যেন তারা ঘুমায় এবং রাতে তো অবশ্যই। এবং এইগুলো দেখভাল করার জন্য কিন্তু ময়মনসিংহে তারা ব্যাপকভাবে কাজ করছেন। তো এই ছিল ডেঙ্গু সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের লোভনীয় প্রণোদনার আমন ধান চাষ করে মাথায় হাত পড়েছে ময়মনসিংহের প্রায় 150 কৃষকের।
ধান কেটে বাড়ি নেয়ার পর চিটা ছাড়া কিছুই মিলছে না। এদিকে জয়পুরহাটের বৃধান 17 জাতের ভেজাল আমন ধানের বীজ লাগিয়ে কৃষকের সর্বনাশ হয়ে গেছে। ময়মনসিংহ থেকে মফিজ উদ্দিন ও জয়পুরহাট থেকে মিলন রায়হানের প্রতিবেদন জানাচ্ছেন বুসরাত জাহান। ময়মনসিংহ সদর উপজেলার ক্ষুদ্র কৃষক বাবুল মিয়া মাত্র 3 কাঠা ফসলি জমির মালিক। সে ভালো ফলনের আশায় চলতি আমন মৌসুমে চাষ করেছিলেন বিনা ধান 11 ও 17। প্রয়োজনীয় সার, সেচ ও কীটনাশক সহ নিয়মিত পরিচর্যার পরও সব ধানই হয়েছে চিটা। একই অবস্থা বিনা জাতের ধান আবাদ করা এলাকার অন্যান্য কৃষকদেরও। প্রয়োজনীয় সার, সেচ ও কীটনাশক সহ নিয়মিত পরিচর্যার পরও গোলায় উঠাতে পারেনি আমন ধান। এ নিয়ে বিনার কর্মকর্তারা আশ্বাস দিলেও ক্ষতিপূরণ পায়নি কোনো কৃষক। এই বছর মনোগঞ্জে বিনা ধান করিয়া মনোগঞ্জে একটা ঠাইত মরে গেছি। এই যে 10 বারা কাটা মাটি করলাম, মনোগঞ্জে সব চুষা, সব চিড়া হয়ে গেছে, খালি হুদা নারাডি। 140 জনের মতন কৃষক বিনা 11 এবং 17 চাষাবাদ করছি, করাতে সমস্ত ফসল ধান চিটা হয়ে আছে। 12 কাঠা মাটি কাটছি, মূর্তে আমার 10 মণ ধান হয়েছে, সব চুষা। আমরা এখন সরকারের কাছে কিছু আবেদন চাই যে আমাদের কিছু ক্ষতিপূরণ দিক। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সহায়তা দেওয়ার কথা জানান বিনা কর্মকর্তা। সরিষার বীজ দিব, সরিষার সার দেওয়া যেতে পারে এবং পরবর্তীতে আমরা বড় ধানেরও বীজ দিয়ে তাদেরকে প্রদর্শনী করে আমরা হয়তো সেই কিছুটা হয়তো এখান থেকে তাদের যে ক্ষতি কিছুটা হয়তো পুষিয়ে নেওয়ার সম্ভাবনা থাকতে পারে। আগামীতে বিনা ধান আবাদে কৃষক তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার। বুসরাত জাহান, মোহনা সংবাদ। ঝালকাঠিতে ভাঙছে বিষখালী নদীর তীর। এরই মধ্যে বিলীন হয়ে গেছে স্কুল, দোকানপাট ও বসতঘর। ভাঙনের ঝুঁকিতে রয়েছে মসজিদ, মাদ্রাসা সহ ব্যবসা প্রতিষ্ঠান। তাতে নির্ঘুম রাত কাটছে এলাকার বাসিন্দাদের। যদিও ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। ঝালকাঠির রাজাবাজারের বিষখালী নদীর তীরে অবস্থিত বাদুরতলা বাজার ভাঙনে কয়েক দফায় স্থানান্তরিত করা হলেও রক্ষা করা যাচ্ছে না বাজারটি। ইতিমধ্যে ভাঙনে বিলীন হয়ে গেছে বড়ইয়া, মঠবাড়ি, পুখরিজানা এবং বাদুরতলা স্কুল, বাজার ও বসতবাড়ি সহ নানা স্থাপনা। ফের ভাঙন ঝুঁকিতে রয়েছে দোকান, বসতঘর, মসজিদ ও মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া সুগন্ধা নদীর ভাঙনে ঝালকাঠি সদরের চরকাঠি, ভাটারাকান্দা, কৃষ্ণকাঠি, দেউড়ি, দিয়াকুল, নলছিটির বহরমপুর, ষাটপাকিয়া, মল্লিকপুর এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তাই দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। নদী ভাঙতে কয়েক ফিট পানি লাগছে। আমার একটা ঘর নদীতে গেছে, কিছু রাখতে পারি না, আর একটাও যাইতে আছে। যে বাড়ি সেই দরজায় আমি খাড়াই রয়েছি, আমার ভাঙে যাইতে আছে। স্কুল ভবন আমাদের খুব ভাঙনের আক্রান্ত আছেন, হয়তো অচিরে আমাদের একটা ভবন চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2বার দোকান আমি সরাইছি, 2বার ভাঙার, এখন এই বাঙ্গল খুলে অনেক কষ্ট হইতে আছে। আমরা যে দোকানদারি করি, বাজার থেকে কয়েকটা দোকান নামিয়ে গেছে। এখন যে অবস্থায় ভাঙা শুরু হয়েছে, কিছুদিন এরকমের ভাঙলে বাজার থাকবে না। বিষয়টি জেনে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বললেন, বরাদ্দ পেলে কাজ শুরু করবেন। সরজমিনে পরিদর্শন করেছি, প্রাক্কলন প্রস্তুতের কাজ চলমান আছে। আমরা ভবিষ্যতে জরুরি ভিত্তিতে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর নদী ভাঙনের হাত থেকে রক্ষা পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি হামলায় গত 48 ঘণ্টায় আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 44,200 জনে। শুধু তাই নয়, উপত্যকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন 10,000-এরও বেশি মানুষ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা হামলায় আহত লক্ষাধিক ফিলিস্তিনি। জাতিসংঘের মতে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন সবাই। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে।
দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। শুরুতেই আমরা জেনে নেব দেশের শীর্ষ দৈনিকগুলোর শিরোনাম, প্রথম শিরোনামগুলো। প্রথমে আমরা জেনে নেব প্রথম আলো থেকে। প্রথম আলো করেছে আনন্দযাত্রা মুহূর্তেই রূপ নিল বিষাদে, বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থীর মৃত্যু। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। দৈনিক ইত্তেফাক, আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে, আলোচনায় ঢালাও মামলা। দেওয়াল জুড়ে সাক্ষী হয়ে উঠল জুলাই গণ অভ্যুত্থানের গল্প, বিশ্বব্যাংক আয়োজিত দৃক পাঠে গ্রাফিতি প্রদর্শনী। সমকাল, বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে, বিদ্যুৎ ও গ্যাস সংকটে বিপর্যয়ে শিল্প খাত। বাংলাদেশ প্রতিদিন, পানির ন্যায্য হিস্যার জন্য ভারতকে চাপ দিতে হবে, অর্থ উপদেষ্টা। সংবিধানের 3 সংশোধনী দৃষ্টি উচ্চ আদালতে, আজ নতুন নির্বাচন কমিশনের শপথ। যুগান্তর, চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ব্যাংক খাতে ডলারের স্থিতি কমেছে, বৈদেশিক ঋণ পরিশোধ। বণিক বার্তা, চক্রাকার ঋণের ফাঁদে পড়বে কি বাংলাদেশ, বন্ডের মাধ্যমে ভর্তুকির দায় পরিশোধ। অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন 291 শিক্ষার্থী, নেই শৌচাগার, বিশ্রামাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা। ট্রাফিক পুলিশের মতোই কিডনি ফুসফুসের জটিল রোগে আক্রান্তের শঙ্কা। দ্য ডেইলি স্টার, ক্রাউড কন্ট্রোল, police seek to stop use of lethal weapon. Doing business gets harder for gas power shortage. পত্রিকার শিরোনামগুলো আমাদের পড়া শেষ। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে যেটা নিয়ে যে আজ তো নতুন নির্বাচন কমিশনের শপথ, এটা নিয়ে একটু আলোচনা করব। দেখেন, নতুন নির্বাচন কমিশন আজকে শপথ গ্রহণ করবেন এবং তাদের সামনে একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, অর্থাৎ ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নির্বাচন। আমরা আশা করছি নাসির উদ্দিনের সিইসি হিসেবে যে দায়িত্বভার তিনি গ্রহণ করতে যাচ্ছেন, একই সঙ্গে 4 জন কমিশনার যথাযোগ্যভাবে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব তারা সাংবিধানিকভাবেই স্বাধীনভাবেই সেই ক্ষমতার প্রয়োগ করে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন। এটি আমাদের অর্থাৎ জনগণের দাবি। আমরা যুগের পর যুগ যতগুলো সরকার আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে, বাংলাদেশে কিন্তু এক কথায় একেবারেই সর্বমহলে গ্রহণযোগ্য কোনো নির্বাচন আমরা দেখিনি। সব নির্বাচন নিয়েই কোনো না কোনো কথা উঠেছে, পক্ষপাত দুষ্টতার কথা উঠেছে, দলীয়ভাবে ব্যবহার করার কথা উঠেছে এবং পক্ষপাতমূলক আচরণের কথা উঠেছে, প্রশাসনকে ব্যবহার করার কথা উঠেছে। এবং সর্বশেষ যে 3টি নির্বাচন, সেই 3টি নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ আউয়াল রাকিব হুদা কমিশনের নেতৃত্বে যে নির্বাচন সবথেকে বেশি বিতর্কিত হয়েছে, একপেশে হয়েছে, একতরফা হয়েছে। অনেকে এটিকে তামাশার নির্বাচন বলেছেন, কারণ প্রশাসনকে দলীয়ভাবে বা নির্বাচন কমিশনের পক্ষে বা সরকারকে বা একটি পক্ষকে ক্ষমতায় বসানোর জন্য একতরফাভাবে কাজ করার উদাহরণ বা দৃষ্টান্ত আমরা দেখেছি। যারা ভোটার তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি, তাদের ভোট আগেই দেয়া হয়েছে এবং প্রশাসনকে বা দলীয় নেতাকর্মীদেরকে ভোটারদের বাড়িতে গিয়ে ভয় ভীতি প্রদর্শন বা পেশি শক্তির প্রয়োগ আমরা দেখেছি যে স্বাধীনভাবে ভোটদানের ক্ষেত্রে যে সুষ্ঠু পরিবেশ সেটি তৈরি করা হয়নি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়নি, কারণ একটি বড় রাজনৈতিক দলকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং সেই দলকে পোলিং এজেন্ট পর্যন্ত দেওয়ার ক্ষমতা বা তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি। সুতরাং এই যে একতরফা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের যে জায়গা আমরা বলি, সেই জায়গা থেকে একটি দলকে নির্বাচনের বাইরে রেখে দফায় দফায় অর্থাৎ প্রায় 16 বছর একটানা ক্ষমতায় থাকার একটি নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। যে জায়গা থেকে আমরা আজকে ফ্যাসিস্ট বলছি, যে জায়গা থেকে
বাংলাদেশের জনগণের উপরে একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, জনসমর্থনহীন সরকার, অনির্বাচিত সরকার চেপে বসেছিল বলছি, সেই জায়গা থেকে উত্তরণের জন্য অর্থাৎ গণতন্ত্রের পথে যাত্রার জন্য, জনগণের অধিকার রক্ষার জন্য, ভোটাধিকার রক্ষার জন্য এবং সুষ্ঠু বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং ভোটাররা একজন প্রার্থীকে ভোট প্রদান করবেন, অর্থাৎ আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, বিঘ্নে দেব এবং স্বাচ্ছন্দ্য স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাব, সেই পরিবেশটা তৈরির মূল চ্যালেঞ্জ বা প্রধান চ্যালেঞ্জ কিন্তু বর্তমানে এই নাসির কমিশনকে নিতে হবে। এবং একই সঙ্গে বেশ কয়েকটি চ্যালেঞ্জের কথা বলা হচ্ছে যে নাসির কমিশনকে বড় কিছু চ্যালেঞ্জ নিতে হবে, কেননা নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন কিন্তু বেশ কিছু প্রস্তাব রাখছে যে আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, এবং সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গও চলে আসছে। এবং যদি এইটা নিয়ে বিতর্ক হয়, সামনে নিশ্চয়ই অনেক কথা হবে যে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে বিপক্ষে জনসমর্থন সুশীল সমাজ কী বলছে, অন্তর্বর্তী সরকার নীতি নির্ধারকরা কী বলছে। একই সঙ্গে স্থানীয় সরকার আগে নির্বাচনের পক্ষে কিন্তু অনেকে মত দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা নির্বাচন কমিশন একটি দায়িত্বের মধ্যে পড়বে। এছাড়া ভোটার তালিকা হালনাগাদের মতো একটি জটিল এবং কঠিন বিষয় কিন্তু রয়েছে। গত 3 নির্বাচনে তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হয়েছে তারা কিন্তু ভোটদানের সুযোগ পায়নি। সুতরাং এই নির্বাচন কমিশনের মূল কাজ বা প্রধান কাজই হবে ভোটার তালিকা হালনাগাদ করে সেই পরিবেশ তৈরি করা, যাতে করে যারা গত 3 নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোট দানের অভিজ্ঞতা যাদের হয়নি, যারা বঞ্চিত ছিল এই অধিকার থেকে, সেই অধিকার ফিরিয়ে দেয়া, সেই পরিবেশটি আমরা দেখতে চাই। একই সঙ্গে অনেকেই বলছেন যে না ভোট দেওয়ার যে বিধান সেটি রাখা, সেটিকে ফিরিয়ে আনা। আপনার আমার কোনো প্রার্থীকে পছন্দ না হতে পারে, আমরা না ভোট কাউকে দিতেই পারি, বহির্বিশ্বাস সেটি রয়েছে। অর্থাৎ জনগণের যে স্বাধীনতা, ভোট প্রদানের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে ফিরিয়ে আনার একটি প্রসঙ্গও কিন্তু উঠছে। সুতরাং আমরা যদি সব মিলিয়ে বলি, এই নির্বাচন কমিশনের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জই হচ্ছে একটি গণতান্ত্রিক পরিবেশে সব দলমতের অংশগ্রহণ, একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা। জি, আমরা আজকের প্রায় সব পত্রিকাতে দেখতে পাচ্ছি যে একটা শিরোনাম, নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র বাড়বে। তারেক রহমান একটি কথা বলেছেন। দেখেন, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থাৎ 5 আগস্টের যে নজিরবিহীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে যে তরুণ প্রজন্ম নিজের জীবন বিলিয়ে দিয়েছে, বুলেট সামনে দাঁড়িয়ে তারা মৃত্যুকে বরণ করেছে, বুলেটকে বরণ করেছে, সেই যে শহীদদের প্রতি যে দায়, সেই দায় বোধ থেকে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ জনগণের সরকার বা নির্বাচিত সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো ব্যবস্থা নেই। সেই নির্বাচনী ট্রেন কিন্তু চলতে শুরু করবে আজকে দুপুর থেকেই, অর্থাৎ নির্বাচন কমিশন শপথ গ্রহণের পর থেকেই। সুতরাং এই যে আলোচনা আমরা করছি, এটা একটি স্বস্তির জায়গা। সুতরাং আমরা গণতন্ত্রের পথে একটি যাত্রা শুরু করতে যাচ্ছি বা করেছি। এটি নিয়ে এক ধরনের কথা হচ্ছিল, নির্বাচন কমিশন কবে গঠন করা হবে, সার্চ কমিটি কবে এটা চূড়ান্ত করবেন। কিন্তু সবশেষ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কিন্তু এই সুখবরটি শুনিয়েছেন, এবং আমরা বাস্তবেই কিন্তু কয়েকদিনের মধ্যে সে নির্বাচন কমিশনকে দেখেছি যেটি আজকে শপথ গ্রহণ করতে যাচ্ছে। তারেক রহমান কিন্তু বারবারই বলছেন যে গণতান্ত্রিক সরকার বা জনগণের সরকার প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই, এবং এই নির্বাচন যত দ্রুত সম্ভব অনুষ্ঠান করতে হবে। কারণ নির্বাচন যত দ্রুত হবে তত দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বা নির্বাচিত সরকার বা জনগণের সরকার জনগণের কল্যাণে কাজ শুরু করার সুযোগ পাবে। কিন্তু অন্তর্বর্তী সরকার যত দেরি করবে, কারণ অন্তর্বর্তী সরকারের হাতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, বেশ কিছু লক্ষ্য রয়েছে, যে ছাত্র জনতার যে মূল দাবি, ছাত্র জনতার যে সংস্কার, যে চাহিদা, অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের যে মূল চেতনা বা যে মূল কাঠামো সংস্কারের যে মূল অঙ্গীকার, সেই জায়গা থেকে কিন্তু অন্তর্বর্তী সরকার বলছে যে আমরা সংস্কার শেষ করেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করব। সুতরাং এই জায়গাতেই রাজনৈতিক দলগুলো একটি দ্বিধান্বিত আছে, একটু দ্বিধাগ্রস্ত আছে, একটু সন্দেহ প্রবণতা আছে যে এই সরকার কতদিন না থাকে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে আমরা প্রয়োজনীয় সংস্কার শেষেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করব। আর তারেক রহমানের যে শঙ্কার কথাটি বারবার বলছেন, আপনি যদি সময় বেশি নেন তাহলে বিরোধী পক্ষ
ষড়যন্ত্রকারীরা বসে থাকবে না। একটি অদৃশ্য ভয়ঙ্কর দেয়াল সামনে আছে যেটি দেখতে পাচ্ছি না। নির্বাচন অনুষ্ঠানে দেরি হলেই গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হবে, এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা হবে। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপরে জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে এই সরকার যদি সফলভাবে কাজ করতে পারে তাহলেই কিন্তু একটু নতুন বাংলাদেশ, একটু সুন্দর আগামী আমরা দেখতে পাবো। যে আমাদের আরেকটা প্রশ্ন আছে যেটা একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, যে অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন 291 শিক্ষার্থী। সেখানে নেই শৌচাগার, বিশ্রামাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা। ট্রাফিক পুলিশের মতোই কিডনি ফুসফুসের জটিলতা, মানে জটিল রোগে আক্রান্তের সংখ্যায় তারা। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? 5 আগস্টের যে পরিবর্তিত বাংলাদেশ, যে নতুন বাংলাদেশ, সেখানে কিন্তু পুলিশ প্রশাসন মাঠে ছিল না সারা বাংলাদেশেই, কারণ তাদের উপরেও কিন্তু এক ধরনের হামলা হয়েছে, থানা ভাঙচুর করা হয়েছে, ট্রাফিক পুলিশ রাস্তায় পাওয়া যায়নি। সেখানে ছাত্ররা কিন্তু নিজ উদ্যোগে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশে কেন সারা বিশ্বে একটু নতুন উদাহরণ তৈরি করেছিল। রাস্তায় নেমে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছে, শৃঙ্খলা ফিরিয়ে এনেছে সড়কের। সেই জায়গা থেকে যে ট্রাফিক পুলিশের যে বাস্তবতা, তাদের যে অধিকার, অর্থাৎ তারা দায়িত্ব পালনের পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে পয় নিষ্কাশন সহ আদার্স যে সুযোগ সুবিধাগুলো দরকার, তারা প্রচণ্ড গরমের মধ্যে বিশৃঙ্খল সড়কে যেভাবে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দায়িত্ব পালন করেন, সেটিকে আমাদের স্যালুট জানাতেই হবে। এবং আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে প্রসঙ্গটি তুলেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে বলতে চাই যে ট্রাফিক পুলিশ বা শিক্ষার্থীদেরকে মর্যাদা দিতে হবে, কাজের স্বাধীনতা দিতে হবে, এবং নাগরিক হিসেবে আমাদের সব থেকে বড় দায়িত্ব রয়েছে তাদেরকে সহযোগিতা করা। চালকদের শিক্ষিত হওয়ার বা প্রশিক্ষিত চালক ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা নিয়ে একটা প্রচারণা দরকার, যে আমরা ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা কিভাবে করব, সড়ক ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানো দরকার। আমাদের যে জনপরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোকে রুট আকারে এটা নতুন ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা দরকার। অর্থাৎ আপনি দেখবেন মেয়াদোত্তীর্ণ যানবাহন সড়কে বেশি চলছে, কার্বন নিঃসরণ বেশি ঘটছে, পরিবেশ দূষণ বেশি ঘটছে। একই সঙ্গে প্রাপ্তবয়স্ক নয়, অর্থাৎ অদক্ষ চালকরা চালাচ্ছে, যারা প্রশিক্ষণ নয়, যাদের লাইসেন্স নেই, তাদেরকে কিন্তু নিরূপণ করতে হবে, প্রশিক্ষিত করতে হবে এবং লাইসেন্স ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। আপনি দেখবেন যে চালকদের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অনিয়মের কথা আমরা জানি। সুতরাং যখন অদক্ষ শিশু ড্রাইভাররা বা চালকরা সড়কে নামবে, সেখানে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু বেশি থাকবে। সুতরাং একই সঙ্গে সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি লাইসেন্স ব্যবস্থা বা কাঠামোকে পুনর্গঠন করা, সংস্কার করা দরকার। এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে বাংলাদেশের ঢেলে সাজানোর একটি নতুন সুযোগ বা সময় এসেছে, এটি সময়ের দাবি। সুতরাং সড়কের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে, নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর স্বার্থে, একটি সুন্দর সুশৃঙ্খল সড়কের স্বার্থে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কিন্তু ট্রাফিক পুলিশকে আপনার সহযোগিতা করতে হবে। এবং একই সঙ্গে রাষ্ট্রকেও সেই দায়িত্বটা নিয়েই তাদের যে মানবিক যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ অস্বাস্থ্যকর যে পরিবেশের কথা আপনি বলছেন, সেই পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে, তাদের থাকা, খাওয়া, বিশ্রামের ব্যবস্থা করতে হবে এবং সড়কের যে সিগন্যালিং ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে। এবং এই সব মিলে একটি সম্মিলিত, এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। সুতরাং এখানে সম্মিলিতভাবেই সংস্কার কাঠামো সবার পরামর্শ নিয়েই করতে হবে এবং একটি দুর্নীতিমুক্ত ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। আপনি দেখবেন যে দুর্নীতির অভিযোগও কিন্তু অনেকে রয়েছে, হয়রানির অভিযোগও কিন্তু কখনো কখনো ট্রাফিক পুলিশের বিরুদ্ধে আমরা পাই। সুতরাং আমরা চাই একটি অনিয়ম মুক্ত, দুর্নীতিমুক্ত, সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা। জি, আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আর একবার। নতুন নির্বাচন কমিশনের শপথ আজ, যাত্রা শুরু করবে নির্বাচন ট্রেন। ভোটের অধিকার ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। মূল্যস্ফীতির সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত মানুষ, সিন্ডিকেটের দৌরাত্ম্য থামানো না গেলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন কৃষিবিদরা। ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি, প্রাণ গেল আরও 10 জনের। হাসপাতালে ভর্তি 886, সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং ভাঙছে ঝালকাঠির বিষখালী নদীর তীর, বিলীন স্কুল, দোকানপাট, বসতঘর, ঝুঁকিতে মসজিদ, মাদ্রাসা, নির্ঘুম রাত কাটছে বাসিন্দাদের।
এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।